রাশিয়া থেকে আনা হয়েছে বিষাক্ত রাসায়নিক। সেই রাসায়নিক স্প্রে করে দিলেই মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। টার্গেটে রয়েছেন তিনি, শুভেন্দু অধিকারী সহ 4 জন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অর্জুন সিং। সেই কেমিক্যাল সিআইটি চেরার সময় আমার বসার চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে। আমার যদি 3-4 মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইটি দায়ী থাকবে। প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ অর্জুন সিং এর। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের গুপ্ত হত্যার অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক কালেও পুতিনের প্রশাসনের বিরুদ্ধে তাদেরই দেশের প্রাক্তন গোয়েন্দা কর্তাকে গোপনে বিষ প্রয়োগ করে হত্যা করার অভিযোগ উঠেছিল। আলেকজান্ডার লিথভেনেনকো নামের গোয়েন্দা আধিকারিক পুতিনের প্রবল বিরোধী ছিলেন। পুতিন প্রশাসনের একাধিক কেলেঙ্কারি ফাঁস করে 2000 সালে দেশ ছেড়ে ব্রিটেনে আশ্রয় নেন তিনি। অভিযোগ, 2006 সালের নভেম্বর মাসে ব্রিটেনে গিয়েই পেলোনিয়াম 210 নামে একটি অতি তেজস্ক্রিয় মৌল গোপনে লিথভেনেনকোর শরীরে প্রবেশ করে দেয় রুশ গোয়েন্দা সংস্থা। এমনটাই তথ্যসূত্র পাওয়া যায়। তেজস্ক্রিয়তার জেরে 22 দিনের মাথায় মৃত্যু হয় তার। পশ্চিমবঙ্গেও বিরোধী দলীয় নেতা মন্ত্রীদের খুনের ঘটনা দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনীতির এক কালো অধ্যায়। বাম শাসন থেকে তৃণমূলের উত্থান পর্যন্ত সময়ে বহু নেতা এবং কর্মী রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। দেখে নেওয়া যাক বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত উল্লেখযোগ্য কিছু খুন এবং তাদের পেছনে ঘটনাবলী। বামেরা এই রাজ্যে শাসন করেছে 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত। 1986 সালে অজয় মুখার্জির মৃত্যু। জনতা দল নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি হাওড়ার কাছে এক জমায়েতে যোগ দেওয়ার সময় রহস্যজনকভাবে খুন হন। তার খুনকে ঘিরে বাম শাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। তখন সিপিএম এবং বিরোধী দলগুলির মধ্যে ক্ষমতার লড়াই চরমে ছিল। অজয় মুখার্জির খুন রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করা হয়। 1989 সালে মোহাম্মদ ইয়াকুবের মৃত্যু। কংগ্রেস নেতা মোহাম্মদ ইয়াকুব খুন হন বাম সমর্থিত গোষ্ঠীর হাতে। তার খুন নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল, কারণ এটি ছিল রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন। পশ্চিমবঙ্গের সিপিএম এর আধিপত্য কায়েম করার সময় বিরোধী দলগুলির শক্তি নষ্ট করার জন্য এই রকম একাধিক নেতা এবং কর্মী খুন হয়েছেন। 1993 সালে গৌতম সেনগুপ্তর মৃত্যু। দক্ষিণ কলকাতার যুব কংগ্রেস নেতা গৌতম সেনগুপ্ত খুন হন। এই হত্যার জন্য সিপিএম কর্মীদের দায়ী করা হয়েছিল। তৎকালীন বাম সরকারের অধীনে বিরোধী দলগুলির ওপর এইভাবে আক্রমণ চালানো হয়েছিল বলেই অভিযোগ ওঠে। তৃণমূল শাসনকাল শুরু হয় 2011 সাল থেকে। তাদের আমলে 2011 সালে তপন দত্তের মৃত্যু। হাওড়ার জমি আন্দোলনের নেতা তপন দত্ত খুন হন তৃণমূলের ক্ষমতায় আসা কিছুদিন পরেই। তার মৃত্যু নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। জমি অধিকার ও রাজনৈতিক আধিপত্যের লড়াই এই হত্যাকাণ্ডের পেছনে কারণ ছিল বলেই মনে করা হয়। 2013 সালে সুদীপ্ত গুপ্তর মৃত্যু। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর নেতা সুদীপ্ত গুপ্তকে মিছিলের সময় পুলিশি হেফাজতে মারধর করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। সুদীপ্ত গুপ্তের মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছিল। তৃণমূল সরকারের বিরুদ্ধে পুলিশের নির্যাতনের অভিযোগও উঠেছিল। 2015 সালে সৈফুদ্দিন মোল্লার মৃত্যু। দক্ষিণ 24 পরগনার কংগ্রেস নেতা সৈফুদ্দিন মোল্লাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই খুনের পেছনে তৃণমূল সমর্থিত গোষ্ঠীর হাত থাকার অভিযোগ ওঠে। জমি এবং রাজনৈতিক বিরোধ এই হত্যার কারণ হিসেবে উঠে আসে। 2020 সালে মনসুর আলী মোল্লার মৃত্যু। সিপিএম এর নেতা মনসুর আলী মোল্লা খুন হন। অভিযোগ ছিল তৃণমূলের কর্মীরা তাকে খুন করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করা হয়। 2023 সালে অর্জুন চৌধুরীর মৃত্যু। বিজেপি নেতা অর্জুন চৌধুরীকে খুন করা হয় উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। তার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিজেপি অভিযোগ করে এই খুন পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যাতে বিরোধী শক্তিকে দমন করা যায়। 2024 সালে কৌশিক ঘোষের মৃত্যু। বাঁকুড়া সিপিএম নেতা কৌশিক ঘোষের খুন নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তার খুনের জন্য তৃণমূলের স্থানীয় গোষ্ঠীকে দায়ী করা হয়।
রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং বিরোধী নেতাদের দুর্বল করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ ওঠে। বাম এবং তৃণমূল শাসন দুদলই বিরোধী নেতাদের দমন করার জন্য হিংসার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ উঠেছে বারবার। এই খুনের ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে গভীর ক্ষত তৈরি করেছে এবং রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের ওপর এক বিরাট প্রশ্ন চিহ্ন রেখে গেছে।